আপনারা যে রূপায়ণ টায়ারে যে একটা অফিস ভাড়া নিয়েছেন সেটা ভাড়াটা কোত্থেকে আসতেছে? আমি শেষ করি। আচ্ছা আপনাদের জি আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে, এইটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত। আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি? আপনারা গাড়ি চড়ছেন, বুক ফুলিয়ে আবার বলছেন আপনার মতো 1000 লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয়। চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন সংজ্ঞায়নের মধ্যে এটার মধ্যে ফেলেন? আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন, সেটা থেকে টাকা কোত্থেকে আসছে, আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন, সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে। সেই ব্যাপারটা কি আপনি একটু বলবেন? একটু আপনারা প্লিজ দয়া করে জানান আপনারা কত টাকা ভাড়া দেন, 1 নম্বর। 2 নম্বর হলো আপনারা যে চাঁদা উঠে থাকেন তাদের কাছ থেকে রসিদ নিয়ে চাঁদা নেন কিনা। আপনারা যে ক্যান্টনমেন্টে গিয়ে ভাগাভাগির কথা আপনি বলেছেন এবং নাহিদ ইসলাম এটা বললেন, এই বিষয়টা কি আপনারা প্রমাণ করতে পারবেন? এই বিষয়টা কিন্তু অনেক বড় এলিগেশন, কারণ 5 আগস্ট শেখ হাসিনা যাওয়ার আগেই আপনারা এই এলিগেশন তুলতেছেন যে 3 আগস্ট তারা গিয়ে সেখানে ভাগাভাগি করছিলাম, আপনারা বিএনপিকে মিন করতেছেন। আজকে দেখলাম পাটোয়ারি সাহেব বলতেছে মুজিববাদ জিয়াবাদ হবে না, অন্য বাদ কি বাদ হবে ভাই? আপনার বাদটা কি পাটোয়ারি বাদ? মজুমদার, আচ্ছা, আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে রাজনৈতিক দলগুলা কি আন্দোলনে ছিল কি অংশ যেগুলো, অবশ্যই আন্দোলনের রাজনৈতিক দলগুলোর যারা সমর্থক ছিলেন, আমরা মনে করি যে একদম মাঠ পর্যায়ে থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সমর্থক আন্দোলনে ব্যাকবোনের মতো ছিলেন। আমরা দেখেছি আমাদেরকে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছেন। কিন্তু আমি আপনাকে যে কথাটাই বলেছি সেটা হচ্ছে সাংগঠনিক সিদ্ধান্ত আকারে, কিন্তু আমরা যখন আন্দোলন চালাচ্ছিলাম তখন আমরা কিন্তু সাংগঠনিক লিডারশিপদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করতাম। তো দেখা যাচ্ছে যে আমি বলবো না যে অবশ্যই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক বৃহত্তর ভূমিকা ছিল, এটা অবশ্যই স্বীকার তো করবোই। কিন্তু আমি বলছি যে কিছু কিছু মোমেন্টাম ছিল, ওই মোমেন্টাম গুলা যখন আন্দোলনের দিক ঠিক করছিল তখনকার আমি কিছু পয়েন্ট আপনাকে আমি বলেছি। এটা কিন্তু আমি পুরা আন্দোলনের কথা বলিনি আপনাকে, আমি কিন্তু বলেছি যে খুবই নির্দিষ্টভাবে 24 জুলাইয়ের কথা বলেছি। আমি আপনাকে 18 জুলাইয়ের কথা 24 বলেছি। জুলাই থেকে কিন্তু আপনারা 24 আন্দোলনে জুলাই থেকে আপনাদের লক্ষ্যে সরকার পতন ছিল। আমাদের যখন এখানে আপনার 16 তারিখে আমাদের শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়, 17 তারিখে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়, এবং 18 তারিখেও আমাদের উপর গুলি চালানো হয়, 19 তারিখে গুলি চালানো হয়, 19 তারিখে আমাদের লিডারশিপের একটা বড় অংশকে গুম করে ফেলা হয়। তো তার পরবর্তীতে আমাদের কাছে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছিল, এবং 19 তারিখে গুম হওয়ার যে প্রেক্ষাপটটা ছিল যে তৎকালীন যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের আপনার আইনমন্ত্রী ছিলেন, উনি তো আহ্বান করেছিলেন যে ছাত্রদের সাথে বৈঠকের, কিন্তু আমরা কিন্তু তখন খুব স্পষ্টভাবে জানিয়েছিলাম যে গুলির সাথে সংলাপ নয়। সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমাদের লিডারশিপের একটা অংশকে কিন্তু তখন গুম করে ফেলা হয়, এবং আমরা কিন্তু তখন আমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায় যে জি হ্যাঁ আমাদের আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছিলাম। সরকার পতনেরই আন্দোলন করতেছিলেন 24 তারিখ। জি জি 24 তারিখে আমরা সরকার পতন আন্দোলনে ছিলাম মেন্টালি, জনগণ আমরা মনে করছি যে এবং এই সময় রাজনৈতিক দলগুলি আপনাদেরকে আসলে এইটা বলার বা বোঝানোর পরও তারা আপনাদেরকে সহযোগিতা করে নাই, এটা আপনারা মিন করতেছেন? আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর যারা সমর্থক এবং সাংগঠনিক দায়িত্ব ছিলেন বিভিন্ন পর্যায়ে, তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, তারা মাঠের মধ্যে সেই কাজটি করেছেন। কিন্তু আমরা নেতৃত্ব পর্যায় থেকে আসলে গ্রিন সিগন্যাল পাইনি, যেটাকে আসলে গ্রিন সিগন্যাল আকারে আমরা বলছি, সেটা কিন্তু অবশ্যই আমরা অগাস্ট মাসে গিয়ে কিন্তু আমরা সেটা পেয়েছি। সেটা এই একটা আমরা ইসে এসেছিলাম। আপনারা মনে করছেন যে এটা জুলাইতে পেলেই ভালো হতো? জুলাই, হ্যাঁ, এটা কিন্তু 18 জুলাই যদি আমরা পেতাম হয়তো আমাদের মানে আমার এটা অগাস্টের যাওয়া হতো না আর কি। আমরা যেটা মনে করছি অগাস্টের 5 তারিখ লাগতো না, সেটা আরো আগে হওয়ার সম্ভাবনা বা সুযোগ ছিল। এই সময় রাজনৈতিক দলগুলো একটা হালুয়া রুটির ভাগে ছিল সরকারের সাথে। না না, আমি সেটা স্পষ্ট না, তবে আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেটা আপনাকে উপস্থাপন করার চেষ্টা করেছি খুবই শর্টলি। বাট আমাদের কাছে মনে হচ্ছিল যদি আমরা 18 জুলাই বা 17 জুলাই সেই গ্রিন সিগন্যাল সকল পর্ষদ থেকে পেতাম, তাহলে আসলে আমাদের এই ডিসিশন নিতে অনেক বেশি সুবিধা হতো। তারপর আমরা যেটা সবসময় আন্দোলনের চেষ্টা করছি সেটা হচ্ছে জনগণের ভাষাকে বোঝার চেষ্টা করছি, মাঠের অবস্থা আমরা বোঝার চেষ্টা করছি, সেই হিসেবে মানুষের ভাষায় কিন্তু আমরা ট্রান্সলেট করে আমাদের কর্মসূচির মাধ্যমে রূপান্তর করার চেষ্টা করছি। আপনারা কিন্তু একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখেছেন আশা করি, যে এই 3 আগস্ট যখন আমাদের 3রা আগস্ট যখন আমাদের এক দফা ঘোষণা হয়, তখন কিন্তু প্রথমে আমাদের যে শহীদ মিনারে আমি সঞ্চালনা করছিলাম, নাহিদ এক দফার ঘোষণা দেয়। তখন শহীদ মিনারে নাহিদ ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন, মানুষজন ওনার ওই বক্তব্যের মাঝামাঝি সময়ে যে এক আঙ্গুল তুলে ফেলছিল পুরো শহীদ মিনারে, মানে প্রেসারটা কিন্তু মাঠ থেকেই ছিল। তো সেই সময় রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গিয়ে আসন ভাগাভাগি করছিল। না না, এটা 3রা আগস্ট আমি আপনাকে বসেছি না, আমি আসন ভাগাভাগির কথা বলিনি ভাই। আমি যেটা বলেছি যে নাহিদ ভাই তার স্ট্যাটাস উল্লেখ করেছে আপনার 5ই আগস্টে যখন আমরা রাস্তায়, তখন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর একটা অংশ হচ্ছে যে আপনার ক্যান্টনমেন্টে চলে গিয়েছিল এবং ছাত্রদেরকে সেখানে কিন্তু রাজনৈতিক দলের অংশটা কোথায়? আমি নাহিদ ইসলামের স্ট্যাটাস থেকে বরং পড়ি।
জি ছাত্র জনতা যখন রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ হ্যাঁ দিয়ে নতুন সরকার পরিকল্পনা ব্যস্ত ছিলেন। এটা কারা, মানে কোন হুম রাজনৈতিক গ্রুপ? এখানে আপনার বিএনপি? ক্যান্টনমেন্টের ক্যান্টনমেন্ট এখানে তো আমি আমার তো বাহিনী মনে আসছে না, তবে বিএনপি প্রতিনিধি ছিল। তারপর হচ্ছে যে আরো বেশ কয়েকটি দলের প্রতিনিধি ছিল, যেখানে ছাত্রদেরকে তিনজন বা চারজন সমন্বয়কের নাম তখন আমরা স্কুল দেখছিলাম, কিন্তু তারা আসলে ছাত্র সমন্বয়ক ছিলেন না। বা আমাদের যারা নেতৃস্থানীয় ছিল কাদের সাথে আসলে তখন ওই যোগাযোগটা হয়নি। তো এই বিষয়টি আসলে আমাদেরকে তো ওই সময় শিবির, মর্মাহত করেছে। এবং জামাত শিবিরের অবস্থান কিরকম ছিল সে সময়? এখানে আন্দোলনের সময় আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো হচ্ছে রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির বা বামপন্থী ছাত্র সংগঠনগুলো, তারা আমরা মনে করছি যে ভ্যানগার্ডের মতো এই আন্দোলনে ভূমিকা পালন করেছে। এবং আপনারা যারা আমাদেরকে সামনে দেখেছেন, তারা আমরা নিউক্লিয়াসের মতো আন্দোলনে কাজ করার চেষ্টা করেছি। তো এখানে আমি 24 মনে তারিখের করছি যে গ্রিন সিগন্যালের ছাত্র কথাটা যেটা সংগঠন বলতেছেন, 24 জুলাই গ্রিন সিগন্যালের যেটা কথা বলতেছেন, যেটা বিএনপি থেকে আসে নাই, সেটা কি জামাত থেকে আসছিল? গ্রিন সিগন্যাল কি না জামাত না দিয়েছিল? এখানে এখানে আন্দোলনের মধ্যে হচ্ছে আহ, বিভিন্ন বলা চলে যে বিভিন্ন পর্যায় ছিল। হ্যাঁ, এক এক পর্যায়ে আমরা ওকে। আসলে এক এক ধরনের সহযোগিতা পেয়েছি। হুম। তো এখানে আমি যেটা উল্লেখ করেছি সেটা 24 জুলাই, সেটা একটা কনভারসেশন আমি আপনাকে করার চেষ্টা করেছি, হুম। বলার চেষ্টা করেছি। তবে এটা খুবই এরকম উল্লেখযোগ্য না যে আমি একই সময়ে আরেকটা রাজনৈতিক স্টেকের সাথে আমাদের যোগাযোগ হচ্ছিল কিনা। জি, ধন্যবাদ। না, আমি এটা ঠিক আসলে বুঝতে পারতেছি না, আপনার কাছে আমি আবার আসবো। আরেকটা জি জিনিস ভাই। একটু যদি আপনি বলেন, এই কথা আপনিও আপনার বলার মধ্যে বলেছেন এবং নাহিদ ইসলাম সাহেবের স্ট্যাটাসে আমি দেখতে পাচ্ছি, 3 আগস্ট থেকে আমরা বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না। এই প্রস্তাব আপনাদেরকে কে হুম। দিতেছিল, সেনা শাসন বা জরুরি অবস্থা? তিন আমরা আগস্ট যখন 3 আগস্ট। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছিলাম। হ্যাঁ। আমরা যখন হচ্ছে যে আমরা যখন ডিবি হেফাজত থেকে ছাড়া পাই, আমরা যেটা চেষ্টা করি যে আসলে মানুষজন এই মাঝখানে তো আমরা আসলে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন ছিলাম। হুম। তো নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকার ফলে তো আমরা যেটা করেছি, আমাদের যারা আরো আন্দোলনকারী ছিলেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। এবং এই ওই সময় রাজনৈতিক যে পরিক্রমা যেটা চলছিল সেটা আমরা বোঝার চেষ্টা করছিলাম। তো এখানে আমাদের একটা সংশয় ছিল মনে, যদি এখানে আমরা তো আসলে তখন যে আর্মির অবস্থান সেটা আমাদের 3রা আগস্ট ক্লিয়ার ছিল না। তো এটা আমাদের কাছে একটা সংশয় ছিল আসলে এখানে না 111 হওয়ার না না, পসিবিলিটি। জনাব জি মজুমদার, জি আপনি যদি আমাকে একটু সাহায্য করেন, কারণ আপনারা জি ইয়াং জেনারেশন, আমি আপনাদেরকে খুবই ভালোবাসি এবং আমি মনে করি যে 5 আগস্ট যে শেখ হাসিনার পালাতে হয়েছে, আপনারা রক্তের বিনিময়ে রক্ত সমুদ্রে দাঁড়িয়ে, এবং আরো অনেক সাংঘাতিক কিছু হতে পারতো। আমরা আজকে বাকের মজুমদারের সাথে কথা জি বলতেছি, কামাল ভাই, বাকের মজুমদারও এখানে মারা যেতে পারতো, কারণ ও সবসময় রাস্তায় ছিল। এই শ্রদ্ধা, এই ভালোবাসা আমার সবসময় থাকবে, শুধু আপনি না, আপনাদের সাথে আরো যারা ছিলেন, নাহিদ বলেন, মাহফুজ বলেন, আসিফ বলেন, সার্জিস বলেন, হাসনাত বলেন, সবাই। কিন্তু ঘটনা হইতেছে যে আপনারা যে কথাগুলি বলতেছেন সেগুলি আমরা বুঝতে পারতেছি না কেন। যেমন আপনি বলতেছেন যে কি ধরনের 3 আগস্ট থেকে আমাদের কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা আমরা মেনে নিব না, 3 আগস্ট থেকে আমরা বলে আসছি। আমার কথাটা হচ্ছে যে 3 আগস্টে আপনাদেরকে কেউ, এটা ইতিহাসের জন্য যারা জরুরি, যে সেনা জি শাসন বা এইটার কোনো প্রস্তাব আপনাদের কাছে আসছিল? আপনারা এটা কেন না না বলতেছেন? এখানে আমরা আশঙ্কা করছিলাম, যেহেতু আমরা আন্দোলনে ফেস আকারে ছিলাম, আমাদের সাথে বিভিন্ন অংশীজন কিন্তু যোগাযোগ করছিলেন। বিশেষ করে আমরা যখন এক দফা ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আসলে হোয়াট উইল বি নেক্সট কোশ্চেনটা কিন্তু আমাদের সামনে ছিল। তো এখানে জনগণের মধ্যে যে আমরা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা দেখেছি, এবং মানুষ কিন্তু গুলি করলো, সে একজন, ওই পুলিশের ভিডিওটাই ওকে। আসলে সত্য ছিল, একটা ভাইরাল ভিডিও হয়েছিল। তো সেই প্রেক্ষিতে আমাদের কাছে মনে হচ্ছিল যে এখানে মানে শেখ হাসিনার মানে এই পতন ছাড়া এখানে আমরা নিজেদের শপথ করেছি আমরা ফিরে যাব না, ওকে, বা যেই পরের লাইনটা আমরা পড়ি, মারা গেলেও পরের যারা লাইনটা থাকবেন পড়ি, মানে হ্যাঁ বুঝতে তারা পেরেছি, সেটা পরের চালিয়ে লাইনটা যাবেন। পড়ি। জি আমাদেরকে জি বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলো, আমরা যেতে অস্বীকার করি। 3 আগস্টের কথা বলা হচ্ছে, বারবার ক্যান্টনমেন্টে কে যেতে বলতেছিল আপনাদের? এটা কোথায় আপনি পড়েছেন? আমি নাহিদ ইসলাম সাহেবের স্ট্যাটাস পড়তেছি। আমাদের এটা 3 আগস্টের ভাই বলছেন যে আমরা 3 আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। হুম। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু আলোচনা এবং বার্গেনিং এর মাধ্যমে না না, ডক্টর আমাদেরকে ইউনূস প্রদান বারবার করে। ক্যান্টনমেন্টে আমি ক্লিয়ার করি। জি এখানে দুইটা সেন্টেন্স আলাদা। 3 আগস্টের থেকে বলে আসছে সেটা, যেমন এটা একটা আলাদা সেন্টেন্স, আর পরেরটা যেটা বলছে সেটা মূলত 5 আগস্ট পরবর্তী সময়ে। আমি তো পুরো পরিক্রমার সাথে কানেক্টেড ছিলাম, রাইট রাইট, সেজন্য আমি 5 আগস্ট থেকে হয়তো আপনারা আপনাকে ক্যান্টনমেন্টে যাইতে চান ভালোভাবে নাই?
5 আগস্ট আপনারা না না ক্যান্টনমেন্টে এখানে যাচ্ছেন না? আমাদের 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদেরকে ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছিল। তো এখানে আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি না, আমরা ক্যান্টনমেন্টে যাব না, আমরা হচ্ছে যে সেটাই আমরা বলতে চাচ্ছি, সেটাই জি বলতে জি চাচ্ছি জি যে জি 5 আগস্টে আপনাদেরকে ক্যান্টনমেন্টে যেতে বলা হয়েছে, তখন আপনারা বলছেন যে আপনারা ক্যান্টনমেন্টে যাবেন না, তাই তো? জি 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 তারপরে আপনারা পরে 5 আবার আগস্ট গেলেন। পরবর্তী সময়ে আমি আপনাকে এক্স্যাক্টলি, না আমরা ক্যান্টনমেন্টে যাইনি, ক্যান্টনমেন্টে আমরা যাইনি, ক্যান্টনমেন্টে আপনারা যান বঙ্গভবনে নাই। যাওয়া হয়েছিল। ভাই ভাই পড়ার লাইনে খুবই স্পষ্ট করেছেন, শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর ওকে, মাধ্যমে ডক্টর ক্যান্টনমেন্টে যাইতে ইউনূসকে বলা প্রধান হয়েছিল কি অন্তর্বর্তী 5 সরকার। আগস্ট শেখ হাসিনা পালায় যাওয়ার পরে? সেটাই বুঝতে চাইতেছিলাম, হ্যাঁ হ্যাঁ পালায় যাওয়ার আগে নাকি হ্যাঁ, আগে? সেটাই সেটাই। পালায় না যাওয়ার পরে। পরে, পালিয়ে ওকে যাওয়ার পরে। ওকে, জি জনাব জি আকিব মজুমদার, আসছি আবার আপনার কাছে। জনাব মজুমদার, আসলে আপনাদেরকে প্রশ্ন করা, আপনারা এত বেশি জনপ্রিয়, আপনাদেরকে প্রশ্ন করা এখন একটা কারণ আমার ফ্লাডেড হয়ে যাচ্ছে যে আমি আপনাকে আসলে ঠিকমতো প্রশ্ন করছি কি করছি না সেটা নিয়ে। আমি শুধু বোঝার জন্য বলতেছি। আমি আবার পড়ি জনাব নাহিদ ইসলামকে। জনাব নাহিদ ইসলাম বলেছেন যে আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। তারপরে তিনি বলছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। মানে রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার, সেটা আপনারা কাকে মিন করেছেন? মানে কারা সরকারে আসে নাই? মানে এটা জাতীয় সরকারটা কে? মানে পরের লাইনে আছে জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার আসতে রাজি হয় নাই। তো বিএনপি রাজি হয় নাই, তার জন্যই কি আর কোনো রাজনৈতিক দলকে ইনভাইট করা হয় নাই, নাকি বিএনপি আচ্ছা রাজি হয় নাই বইলেই অন্য কোনো সরকার রাজনৈতিক দলগুলো আসে নাই? এখানে না, শুরুতে হচ্ছে 5ই আগস্টে আমরা যখন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলি, তখন আমরা আসলে এই জাতীয় সরকারের আহ্বান করি। তো সেক্ষেত্রে ভাই যেটা বলেছেন সেটাই, জাতীয় সরকার বিএনপি জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে সেই বিবেচনায় বিএনপি আসলে জাতীয় সরকারের সেই সময় আসতে চায়নি। তো বিএনপি যেহেতু এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক সংগঠন হিসেবে সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং বিরোধী দল হিসেবে তো তখন সবচেয়ে বড় বিরোধী দল ছিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে। তো সবকিছু মিলে আমরা তো অবশ্যই বিএনপি এখানে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা বিএনপিকে মনে করি। তো এই সিদ্ধান্তের কারণে, বিএনপির সিদ্ধান্তের কারণে আসলে আমরা এই জাতীয় সরকার গঠনের প্রক্রিয়ায় যেতে পারিনি। আমার কাছে মনে হয় যে আর আপনি যেটা বলেছেন যে অন্যদের এখানে বিএনপি যদি না আসে, আসলে এই জাতীয় সরকারের লেজিটিমেসি নিয়ে আমাদের নিজেদের মধ্যে প্রশ্ন ছিল যে আসলে সবাইকে মিলে যে রাজনৈতিক ঐক্যমতের কথা আমরা বলছি, সেটা যখন বিএনপি এখানে জাতীয় সরকার রাজি হচ্ছে না, সেক্ষেত্রে আসলে আমাদেরকে স্ট্র্যাটেজিক পরবর্তী সিদ্ধান্ত নিতে হয়েছে। আর আরেকটি বিষয় যেটি এখানে ভাই উল্লেখ করেছেন, যে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। মানে এটা দ্বারা আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই উইলিং আমাদের থেকে প্রপোজাল, যে আসলে আমরা নিজে থেকে যে গভর্নমেন্টে যাওয়ার যে অভিপ্রায় বা আমরা গভর্নমেন্টে যেতে চেয়েছি, বিষয়টা এরকম না। মূলত বিষয়টা ছিল মাঠ থেকে, যেমন আমরা এই মাঠের কর্মসূচিগুলো সবসময় মাঠ থেকে চাপ ছিল, আমরা কর্মসূচিগুলো জনগণের ভাষাগুলা ট্রান্সলেট করার চেষ্টা করেছি, রূপান্তর করার চেষ্টা করেছি। ঠিক একইভাবে 5ই আগস্ট আমাদের উপর এরকম একটা চাপ ছিল যে যাতে গভর্নমেন্টে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকে। তো সবকিছু এই চাপ কি এখনো আছে জনাব মজুমদার? এই চাপ কি এখনো আছে? মানে এখন আছে বলতে আপনি কোন অর্থে মানে এটা মিন এখনো করতেছেন? সরকারে থেকে যাওয়ার চাপ আছে? জনাব নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা যাতে সরকারেই থাকেন, মাহফুজ সাহেব যাতে সরকারেই থাকেন, এই চাপ কি এখনো আছে কিনা? সরকারেই থাকেন বলতে বিষয়টা আসলে ক্লিয়ার না। এখানে অন্তর্বর্তীকালীন সরকারে যেহেতু ওনারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ এই করেছেন, চাপটা আছে অবশ্যই কিনা এখনো? অবশ্যই দায়িত্ব যে সব মূলত আমাদের যে মূল দায়িত্বটা কি, আমি মনে করছি আমাদের এক দফা যে দুটি অঙ্গীকার করা হয়, একটি হচ্ছে ফ্যাসিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ, এবং দ্বিতীয়টি ছিল আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমি খুবই সরকারি যদি বলি। হ্যাঁ, তো এই দুইটি বাস্তবায়নের প্রেক্ষিতে কিন্তু এই ছাত্রদের এক দফা ঘোষণা এবং পরবর্তী তাদের কার্যক্রম। এখন ছাত্রদের প্রতিনিধি হিসেবে যেহেতু 3জন ছাত্র উপদেষ্টা গভর্নমেন্টে আছেন, আমরা মনে করছি যে গভর্নমেন্টে থেকে তারা মূলত এই গণ অভ্যুত্থানে বা এই আমাদের যে এক দফা ছিল, এই এক দফা বা আমাদের যে জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানের তারা এই দুটি অঙ্কের আসলে বাস্তবায়ন করবেন, মানে সর্বসাকুল্যে আমরা মনে করছি। আর জনাব জি মজুমদার, আমি যে প্রশ্নটা করতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনারা তো আসলে জাতীয় সরকার হইলে সব রাজনৈতিক দল এবং মতাদর্শের লোক আসলে ছাত্ররা সরকারে থাকতে চান নাই, যদি আমরা নাহিদ ইসলামের না না, বিষয়টা এরকম নাহিদ ভাই, আমার কাছে আমি যদি আবারও পড়ে শুনাই, জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না, শব্দটা কিন্তু খুবই মানে যে সেন্টেন্স, এখানে অনেক কিছু একসাথে আপনি কিন্তু মিন করতে পারবেন। আচ্ছা আচ্ছা, যে প্রয়োজন হতো না, ইট ডাজন্ট মিন যে এখন থাকতে পারতো না, মানে ওকে, এটা প্রয়োজন হলে থাকতো, যদি মনে করতেছে ওই সময় হয়তো প্রয়োজন হতো হয়তো না, প্রয়োজন যদি হতো ওনারা না, মানে তার মানে হচ্ছে হ্যাঁ প্রয়োজন হলেও হইতে পারতো, তাই তো? হতেও পারতো, হতে হইলেও হতে পারতো। এখনকার হ্যাঁ, অবস্থাটা কি? ওনারা এখনকার অবস্থাটা কি? এখন কি হয়তো প্রয়োজন অবশ্যই আছে? আমরা মনে করছি এই গভর্নমেন্টে তো অবশ্যই এখানে লেজিটিমেসি আমরা মনে করছি যে একটা বড় লেজিটিমেসি দিচ্ছে হচ্ছে যে আমাদের ছাত্র উপদেষ্টারা। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই গভর্নমেন্টের মনে করছি লেজিটিমেসি যে দিতেছে ছাত্র উপদেষ্টারা? না না, আমি বলছি একটা
আমি মনে হয় ওয়ার্ডিং এ ভুল করতে পারি, বাট আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই গভর্নমেন্টের অন্যতম লেজিটিমেসি হচ্ছে আমরা মনে করছি আমাদের ছাত্র উপদেষ্টা, যেহেতু ছাত্ররাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং তাদের আপনি প্রতিনিধিত্ব ছাত্ররাই চেয়েছে, এবং সেই প্রতিনিধি জনাব হিসেবে। জনাব জি মজুমদার, আমি একটু যদি ধীরে বলেন, আমি আপনার এই বক্তব্যটা একটু লিখে নিতে চাই, যে আপনি একটু বলেন তো যে জি বর্তমান সরকারের অন্যতম লেজিটিমেসি দিচ্ছে। আমাদের ছাত্র উপদেষ্টারা। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। আমার প্রশ্ন হচ্ছে সরকারের অন্যতম লেজিটিমেসি দিচ্ছে ছাত্র উপদেষ্টারা। আমি এখন একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই জুলাই আগস্ট আন্দোলনে আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন, সেই আপনাদের উদ্যোগে বা আপনাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, আমরা এরকম শুনতে পাচ্ছি, মানে এটা হবেও। এই দল ঘোষণার আগে যারা ছাত্র উপদেষ্টা তারা কি সেই দলে যোগ দিবেন? তার আগে কি নাহিদ আসিফ, জনাব নাহিদ, জনাব আসিফ, জনাব মাহফুজ তারা সরকারি পদ ছাড়তে পারেন, নাকি সরকারি দলে থেকেই তারা এটা করবেন? আচ্ছা, আমি প্রথমেই আবারও আপনাদের আমার একটু ভিতর পিছনে থেকে। যেতে হয়, সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমি বলছি, জি। আমাদের এক দফার যে দুটি অঙ্গীকার আমি আবার উল্লেখ করছি: হুম। ফ্যাসিলিটি সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। হুম। মূলত এই দুটি অঙ্গীকারকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই হুম। 5 আগস্ট পরবর্তী সময়ে তারা সারা দেশে কাজ করে যাচ্ছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন দুইজন সমন্বয়ক ছিলেন, যে আমাদের নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারা যখন গভর্নমেন্টে চলে গিয়েছেন তখন তারা কিন্তু গভর্নমেন্টের হয়ে তাদের দায়িত্ব পালন করছেন। হুম। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য যারা নেতৃবৃন্দরা ছিলেন তারা মূলত এই দুটি অঙ্গীকারকে সামনে রেখে তারা বাকি সব কাজগুলো করে যাচ্ছেন। এখন আমাদের মাঠে থেকে 5 আগস্ট পরবর্তী সময়ে জনগণের আশাকাঙ্ক্ষা বলি, জনগণের চাপ বলি, ছাত্রদের চাপ বলি, একটা নতুন রাজনৈতিক দলের কিন্তু আমাদের উপর একটা সেই চাপ আছে। হুম। তো এখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি যেটা বলছি, আমাদের এক দফা যে দুটি অঙ্গীকার, সেই দুটি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের রাজনৈতিক দলের বিষয়টি এখনো বিবেচনাধীন আছে, এখনো এই বিষয়ে এই বিষয়ে এখনো সম্পূর্ণ সিদ্ধান্ত হয়নি, আমি সেটা বলবো। আর আপনি যেটা বলেছেন যে এখানে আমাদের যারা ছাত্র উপদেষ্টারা গভর্নমেন্টে আছেন, আমরা মনে করছি যে ছাত্র উপদেষ্টা যে গভর্নমেন্টে আছেন সেখানে তারা আমাদের ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন গভর্নমেন্টে, এবং হচ্ছে যে যে এক দফা দুইটি অঙ্গীকার, সেই দুটি অঙ্গীকার বাস্তবায়নে তারা কিন্তু সেখানে কাজ করে যাচ্ছেন। আর রাজনৈতিক দলের সাথে তাদের নতুন রাজনৈতিক দলের সাথে তাদের যে আপনি যে সম্পর্কের কথা বলছেন, যে বা তারা আসবে কিনা, হ্যাঁ সেই বিষয়টিও আমি মনে করছি যে যারা গভর্নমেন্ট আছে তারা আসলে এই নতুন রাজনৈতিক দলে আসার সুযোগ কম। আর সেক্ষেত্রে যদি তারা কখনো রাজনৈতিক দলে আসতেই পারেন, বাংলাদেশের নাগরিক হিসেবে তার রাজনৈতিক করার অধিকার আছে, সে যদি কখনো রাজনৈতিক দলে আসে অবশ্যই সে গভর্নমেন্টে থাকবে না, সেভাবেই সে আসলে আসলে রাজনৈতিক দলে আসবে। আমি যদি গভর্নমেন্ট বলতে বুঝাচ্ছি ইন্টারিম গভর্নমেন্টকে। জি যদি রাজনৈতিক দল করে, তাদের আসলে গভর্নমেন্টে না থেকেই তারা রাজনৈতিক দল করবে, তাই তো? অবশ্যই অবশ্যই অবশ্যই। জি আপনাকে 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 অনেক ধন্যবাদ। যারা বাকের মজুমদার, জিয়াবাদ এবং মুজিববাদ সম্পর্কে যদি একটু বলেন, এবং জিয়াবাদ এবং মুজিববাদের এই যে ধারণা আপনারা দিচ্ছেন, একটি বিভক্তের রাজনীতি আপনারা করতে চাচ্ছেন, এবং বিভক্তের রাজনীতি করে আপনারা কি অর্জন করতে চাইছেন সেটা একটু বলবেন কিনা। কেউ কেউ বলে থাকেন আপনারা বিশেষ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর, মানে পপুলিস্ট একটা জনমত নিয়ে তাদের পেটের মধ্যে ঢুকে গিয়ে শুধুমাত্র নিজেদের ক্ষমতায় থাকার সময়টাই বৃদ্ধি করতে চাইছেন। যারা বাকের মজুমদার। আমি একটু ভাই মাসুদ কামাল ভাইয়ের একটু কথা বলতে চাই। উনি যেটা বলেছেন সিন্ডিকেট নিয়ে, আসলে সিন্ডিকেট মূল ঊর্ধ্বগতি, আমরা যেটা মাঠে থেকে ছাত্ররা অনেক কিছু আমরা অভিজ্ঞতা এখানে দেখেছি, আমাদের অনেক 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 ধরনের অভিজ্ঞতা হয়েছে মাঠে। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা দেখেছি যে বিভিন্ন সিন্ডিকেট যেগুলো আওয়ামী লীগের টাইমে সচল ছিল, তারা পরবর্তী সময়ে এখানে নতুন নতুন রাজনৈতিক বাস্তবতা, মানে নতুন আমি যদি বলি যে কোথাও কোথাও এই বড় রাজনৈতিক সংগঠনগুলোর সহযোগিতা নিয়ে কিন্তু তারা সেই সিন্ডিকেট গুলা চালিয়ে যাচ্ছে। তো সবকিছু জনাব মিলিয়ে মজুমদার, বড় এছাড়াও রাজনৈতিক দলগুলি তো আছে, বড় জি জি রাজনৈতিক জি আপনি কি এই কথা শুনছেন যে সমন্বয়করা সেই সিন্ডিকেটকে অনেকভাবে জিম্মি করতে, সমন্বয়করা এখন, বা সমন্বয়কদের নাম ভাঙিয়ে সে চাঁদাবাজি করা হচ্ছে, এইটা কি আপনি শুনতে পাইছেন, শুনছেন? সমন্বয়কদের নাম গিয়ে চাঁদাবাজির বিষয়টি আমি আমাদের কাছে বিষয়টা এরকম যে এখানে ধরে আহ, এই এখানে যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি একটি প্ল্যাটফর্ম আকার এখানে ওয়ার্ক করছে, এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর লোকজন কিন্তু ইনফিল্ট্রেটেড অবস্থা আছে এবং হুম। তারা কিন্তু এখানে ওয়ার্ক করছে। তো এই ক্ষেত্রে অনেকে কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র করে থাকে। তো সেক্ষেত্রে এরকম ঘটনা ঘটা আমার কাছে মনে হয় যে খুব বেশি আসলে ইলজিক্যাল বা অবান্তর। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মূলত এখানে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে কিভাবে টেন্ডারবাজি, চাঁদাবাজি, তারপর হচ্ছে যে এই দখল, এইসব কিন্তু চলতেছিল। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবসময়, আমরা মনে করছি যে শুধু সরকার না, আমাদেরও কাজ করতে, আমরা যখন মানুষের সাথে কথা বলি এই জিনিসগুলো সবসময় কিন্তু আমাদের ভোগাইছে। আমি যদি আপনাকে জাস্ট আগস্ট মাসে কিছু কথা বলি, হুম। আহ আগস্ট মাসে কিছু কথা যদি আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে আহ, বিন আপনার বিএনপির হচ্ছে 5 আগস্ট থেকে 25 ডিসেম্বর পর্যন্ত যদি দেখেন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের
মধ্যকার অন্তর কুন্দলে 20 জন নিহত হয়। আমার কাছে পুরা তালিকা ধরে ধরে রাইট। এগুলা তথ্যসূত্র সহ আছে। জি, তো এরকম ভাবে আমি আগস্ট মাসে যদি আপনাকে কিছু চাঁদাবাজির তথ্য আমি দেখাই, সরি আমার একটু টাইম নিচ্ছি আমি। কোনো অসুবিধা নেই, আপনি টাইম নেন। আমরা জি জি আমি একটা ওকে আমি আমরা একটু অনুষ্ঠানের সময় একটু বাড়াবো কামাল ভাই, আপনি যদি অনুমতি দেন ওকে একটু আমরা সময় বাড়াবো আজকে, যদি আপনি অনুমতি দেন কামাল ভাই। না কোনো সমস্যা নেই, আচ্ছা, কোনো সমস্যা নেই। মজুমদার, আমি মজুমদার আমরা একটু বাড়াবো সময় প্লিজ। হ্যাঁ জি, আমি প্রথম আলোর একটি 22 আগস্ট 2024 একটি খবর পড়ছি। আপনার হেডলাইন হচ্ছে পরিবহনে চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি। ওকে। 16 আগস্ট 2024 বিএনপি সাইনবোর্ডে চাঁদা নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগ। 24 আগস্ট 2024 পরিবহনে চাঁদাবাজি বিএনপি দখলে কর্তৃত্ব হারিয়েছে আওয়ামী লীগ। প্রথম আলো তারপরে বিবিসি, এরকম একদম আমাদের নাম করা পত্রিকাগুলো নিউজগুলো হচ্ছে এরকম অন্তত 100টা নিউজ আছে শুধু অগাস্ট মাসে। আমি যেটা বলার চেষ্টা করছি, আমি বিএনপি কে সংগ্রহ আকারে আমি বলছি না, বরং হচ্ছে যে তৃণমূল পর্যায় থেকে শুরু করে এইখানে আপনার বিভিন্ন সিন্ডিকেট নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ যখন শুরু যায় নতুন ভাবে এই সিন্ডিকেট গুলো কিন্তু পরিচালনা হচ্ছে এবং সেখানে চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, অসহযোগিতা হচ্ছে। সেজন্য দ্রব্যমূল্য কিন্তু এই জিনিসগুলো, দ্রব্যমূল্য কিন্তু এই বিষয়গুলোর সাথে কানেক্টেড। আপনি একটা বাস আসতেছে, একটা ট্রাক আছে যেটাতে চাঁদা রাখা হয়, সেক্ষেত্রে সে কিন্তু একটা সেলিং রেট তার কিন্তু জনাব মজুমদার, আমার স্পেসিফিক দুইটা প্রশ্ন আছে, স্পেসিফিক দুইটা প্রশ্ন আছে এই জায়গায়, প্লিজ আপনি একটু অনুমতি দেন। জি আচ্ছা ঠিক আছে, আপনি শেষ করেন। আমি শেষ করি। আমার কথা হচ্ছে যে এখানে আপনার যারা রুট লেভেল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর মানুষজন কাজ করছে, এখানে সবাই কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে আসে না, অসৎ উদ্দেশ্য নিয়ে আসে, সৎ উদ্দেশ্য নিয়ে আসে, সব ধরনের মানুষজন আছে। তবে আমরা মনে করছি যে একটি সংগঠনের রাজনৈতিক পরিসরে তার উচিত হচ্ছে যে এখানে যে জিনিসটা ভালো কাজে প্রতিযোগিতা করা, কিন্তু আমরা দেখি যে রাজনৈতিক সংগঠনগুলো থেকে সেই পাওয়ার হোল্ড করে মানুষজন কিন্তু এই চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে বিভিন্নভাবে জড়িয়ে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে আমাদের সবসময় ছাত্রদের প্রত্যাশা ছিল, বা এই জুলাই অভ্যুত্থানে যারা ছাত্ররা জীবন দিয়েছে তাদের আমরা মনে করছি প্রত্যাশা যে বাংলাদেশে নতুন বাংলাদেশ আসলে চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে শুরু করে এই সিন্ডিকেট এগুলো চলবে না। কিন্তু আমরা দেখছি যে পুরনো বন্দোবস্ত বারবারই ফিরে আসছে এবং আমরা তার তীব্র বিরোধিতা করে যাচ্ছি এবং সমালোচনা করে যাচ্ছি এবং আমরা মাঠেও চেষ্টা করছি এই বিষয়গুলোকে কিভাবে সমাধান করা যায়। আমি জাস্ট আপনাকে একটা ছোট্ট অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমি ঢাকা মেডিকেল মোড় হচ্ছে যে চা খাই, আপনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা জানেন, ঢাকা মেডিকেল মোড়ে আমাদের ইমার্জেন্সি গেটের সামনে আমি চা খাই। এখানে আগে হচ্ছে ছাত্রলীগ চাঁদা তুলতো এবং পুলিশ সেখান থেকে ভাগ নিত, মানে মিলে জিলে ওই সময়কার পুলিশ ছাত্রলীগ চাঁদাবাজি করতো, ভাগ নিত এবং আওয়ামী লীগের এখানে যুবলীগের নেতারা এটার সাথে জড়িত ছিল। তো এখন 5 আগস্ট পরবর্তী সময় কি হচ্ছে, সেখানে আমি চা খাই, তো সেখানে কি হচ্ছে যে সবগুলো দোকানদারের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, কেউ যদি আপনার কাছে চাঁদা চাইতে আসে সেটা শুধু আমাদেরকে জানাবেন, আমরা যার যথাযথ প্রতিবাদ করব। তো এখন আমরা যেটা দেখেছি যে আপনার সেখানে কিন্তু এই নতুন করে কেউ কিন্তু এই এলাকাতে আপনার চাঁদাবাজি করতে সাহস পাচ্ছে না। একই সাথে এই এলাকার যে পুলিশ সেও কিন্তু ওইভাবে সাহস করতে পারছে না যে আগের মতো করে চাঁদাবাজি করবে। তা আমরা যেটা ভাইয়ের সাথে আমি যেটা এখানে দুইটা জিনিস একসাথে আমি টানার চেষ্টা করেছি, সেটা হচ্ছে 5 আগস্ট পরবর্তী ভাই প্লিজ ভাই আমি একটু শেষ করি। 5 আগস্ট আগে যেভাবে ছাত্রলীগ পুলিশ মিলিয়ে যে সন্ত্রাস চাঁদাবাজি করতো এটা কিন্তু এখন কমে এসেছে। এখানে পুলিশ ওয়ার্ক করতেছে না, ইটস ট্রু, এখানে এখনো ফেসিবাদের দোষ অনেক জায়গায় রয়ে গিয়েছে, বাট এটাও একই সাথে সত্য যে আমি মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করতেছে বা আমাদের এন্ড থেকেও আমরা প্রতিবাদের মাধ্যমে তথ্যের মাধ্যমে আমরা সেই জিনিসটা করে যাচ্ছি। তো এখানে বিষয় জি এবার বলতে দেন। বলেন। ঘটনাটা হইলো মাসুদ কামাল ভাই সহ আরো অনেক সিনিয়র সাংবাদিক একাধিকবার এই প্রশ্ন তুলেছেন যে আপনারা যে রূপায়ণ টায়ারে যে একটা অফিস ভাড়া নিয়েছেন সেটা ভাড়াটা কোত্থেকে আসতেছে। আমি শেষ করি, আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে, এইটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত। আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি? আপনারা গাড়ি চড়ছেন, বুক ফুলিয়ে আবার বলছেন আপনার মতো 1000 লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয়। চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন সংজ্ঞায়নের মধ্যে এটার মধ্যে ফেলেন? আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন, সেটা থেকে টাকা কোত্থেকে আসছে, আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন, সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে, সেই ব্যাপারটাকে আপনি একটু বলবেন একটু, যে এটা কেমনে হচ্ছে? ভাড়া থেকে শুরু করি আমরা, ভাড়া কোত্থেকে আসে, নাকি এইটাও অনেক লোক দিয়ে দিচ্ছে ভাড়া, মানে এমনি? ভাই আমি আমার হচ্ছে আন্দোলন অভিজ্ঞতা যদি বলি, আমরা যখন হচ্ছে আপনার আমরা বাংলা ব্লকেট দিয়েছি, আপনি তখন হয়তো অন্তত জানতেন যে বিয়েতে শাহবাগে, তো তখন কি হইতো, আমি জাস্ট আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলে, আমি যেটার সাথে কানেক্টেড ছিলাম, আমরা তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাঁদা তুলতাম। তো গণচাঁদা কখনো 8000, কখনো 9000, কখনো 10000, এরকম 12-13, মানে এর বেশি কিন্তু ওঠা হইতো না। তো আমাদের কিন্তু মাইকের কস্টই ছিল প্রতিদিন 8 থেকে 10,000 টাকা, শুধু মাইক আনা। তারপর হচ্ছে আমরা পানি দিতাম স্টুডেন্টদেরকে। তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি 15 থেকে 16,000 টাকা খরচ করার, মানে রেগুলার বেসিসে। তো কিন্তু আমার কি আসলে সেখানে 15 থেকে 20,000 টাকা খরচ হতো না। এখানে প্রতিদিন যদি 10,000 শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে, একটা শিক্ষার্থীর পিছনে যদি 10 টাকা করে খরচ হয়,
1 লাখ টাকা। যদি একটা শিক্ষার্থীর পিছনে যদি 50 টাকা করে খরচ হয়, তাহলে আপনার 10,000 ইন্টু 50 কত হয়? 5 লাখ টাকা। 5 লাখ টাকা নাকি? 5 5 লাখ টাকা, রাইট। হ্যাঁ 5 লাখ টাকা। তাহলে এই টাকাটা কোথেকে আসতো? এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরা তার নিজের পকেট থেকে খরচ করতো। এমন হয়েছে আমরা দেখছি মানুষ বাস থেকে নেমে এসে সে আমাদেরকে পানি কিনে দিয়ে যাচ্ছে। এমন হয়েছে রূপায়ণ মানুষ টাওয়ারে এই বাসা ভাড়াটা, জি, রূপায়ণ আমি টাওয়ারে বাসা ভাড়া। আমি প্লিজ আমি বলছি জি, বলছি জি। আন্দোলনের সময় মানুষ আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এখনো আমাদের সাথে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। মানুষ আমাদেরকে কাজ করার জন্য যত ধরনের সহযোগিতা লাগে তারা কিন্তু সেটা করছে। আপনি গাড়ির প্রশ্ন করেছেন, আপনি রূপায়ণ টাওয়ারের প্রশ্ন করেছেন। আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলতে চাই যে আমরা এখনো যে কোনো মানুষকে যদি বলি ভাই আমাকে একটা বিষয়ে সহযোগিতা করেন, তারা সেটা করবে। আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আমি একটা প্রেজেন্ট উদাহরণ দিচ্ছি। এই যে আমার গায়ে যে আপনি ড্রেসটা দেখতেছেন, এটা হচ্ছে আমার হলের এক বড় ভাইয়ের। সে আমাকে, আমি এখানে বসছি কথা বলতে, সে আমাকে দিয়ে গেছে তুমি এটা পড়ো, তোমাকে ভালো লাগবে। তো আমাদের হলে থাকতে ইউনিভার্সিটি থাকতে আমরাও বহু বড় ভাইয়ের কাপড় চোপড় পরছি। জি অবশ্যই হ্যাঁ জি, না শুধু কাপড় চোপড় না, আমি জাস্ট আপনাকে বলছি যে মানুষ আমাদেরকে সহযোগিতা করছে। বাংলাদেশে মানুষ চায় যে একটা যারা অনেস্ট লিডারশিপ বাংলাদেশে বিল্ড করুক এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ বিল্ড হোক, এবং সেখানে আপনারা ভাড়ার টাকাটা কি সহযোগিতা থেকে দিচ্ছেন, না যিনি বাড়িওয়ালা তিনি এমনি আপনাকে থাকতে দিচ্ছেন? না, বাড়িওয়ালা আমাদেরকে থাকতে দিচ্ছে না। অবশ্যই আমরা ভাড়ার টাকা আমরা এই গণচাঁদার মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। গণচাঁদা এখনো তুলতেছেন আপনারা প্রতি মাসে? হ্যাঁ, আমরা হচ্ছে যে আমাদের নিজেদের থেকে কন্ট্রিবিউট করে, এছাড়া আমাদেরকে বিভিন্ন আমাদের যখন আমি ব্যক্তিগতভাবে ছাত্র শক্তি করতাম, তখন আমরা যখন ক্যাম্পাসে রাজনীতি করতাম আমাদের কেউ ফান্ডিং করতো না। সেই ভাইকে চিনি, ও আগে এখানে ফ্যাসিলিটি বিরোধী অ্যাক্টিভিজম করতো, তার থেকে ভাই টাকা চিতাম, ভাই 1,000 টাকা দেন, ব্যানার করতে হবে, ভাই প্রোগ্রামে খরচ আছে 5,000 টাকা, আপনি 2,000 টাকা দেন। এইভাবে রাইট নাও সেম ভাবে। আর যখন আপনারা গণশক্তি রাজপথে ছিলেন বা আন্দোলন করতেন, তখন থেকে কি আপনাদের মনে হয় যে আপনারা একটু বিলাসী হয়ে উঠেছেন, এখন আপনাদের চাহিদাটা একটু বিলাসের দিকে যাচ্ছে, মানে নেসেসিটি না বিলাস, সেরকম কি মনে হয়? ঠিক আছে, এখনো আমি আপনাকে উদাহরণ সহ যদি বলি, আমি বাকের হচ্ছে যে ফজলক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। আমি ফার্স্ট ইয়ার থেকে হলে ছিলাম, আমার ছাত্র হল থেকে বের করে দেওয়া হচ্ছে 2023 সালে, এক কাপড়ে বের করে আমাকে হল থেকে। তো আমি তারপরে এখানে চানকাপুর মেসে থাকতাম। যখন 5 আগস্ট পরবর্তী সময় আমি 14 আগস্ট আবার এসে হলে এসেছি। হলে আমার যে রুমটা পড়াশোনা দ্বারা অ্যালোটেড ছিল সেখানে আমি এসে উঠেছি, ওই রুমেই ছিলাম। এখান থেকে শিফট করে পড়াশোনা আমাকে নিউ বিল্ডিং, মানে আমাদের যে মেইন বিল্ডিং এ পাঠিয়েছে, যে রুমে পাঠিয়েছে সেই রুমে পড়াশোনা নিয়ম অনুযায়ী আমি থাকতেছি। তো এখানে আসলে আমার যে আকাঙ্ক্ষার কথা যদি বলি, আমার কাছে মনে হয় না যে আমার ছাত্র হিসেবে যে আকাঙ্ক্ষা সেটা আসলে খুব একটা পরিবর্তন হয়েছে, বা আপনি বিলাসী জীবনের তো প্রশ্নে আসে না। একটা এজ ইউজুয়াল ছাত্র হলের মধ্যে যেভাবে থাকে আমি ঠিক সেভাবে থাকছি। এবং আমি মনে করছি যে আমার যে সহযোদ্ধারা তাদের ক্যাপাসিটি তারা সেই হিসেবে তাদের করছে। এখন ধরেন যে আমার যেটুকু এফোর্ট করার ক্ষমতা আরেকজনের তার চেয়ে বেশি এফোর্ট করার সুযোগ থাকতে পারে, তার পারিবারিক বা তার ব্যক্তিগতভাবে সে সেটা করতে পারে, বা আরো কম থাকলে সে কম ভাবে। তো এখানে আমাদের কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, আমরা মনে করছি যে এখানে মানুষ আমার ব্যক্তিগত জীবন আমি তো এভাবে দেখছি যে আপনার এবং আপনার সহযোদ্ধাদের কোনো পরিবর্তন হয় নাই আচার আচরণে, এখানে আপনি যে গাড়ির বিষয়টা উল্লেখ করেছেন সেটা যদি আমি বলি, এখানে আমাদের যা ইয়েদের মধ্যে আমাদের সার্জিস ভাই, হাসনাত ভাই, অনেক সময় আমিও নিজে দেখি ওনারা গাড়ি ব্যবহার করেন। তবে এগুলো তো ওনাদের ব্যক্তিগত গাড়ি না। দেখা যাচ্ছে যে একটা মানুষ কিন্তু তারা গাড়ি দিয়ে আর কিছু চায় না। আমি আপনাকে বলি, ধরেন যে আমাকে বাংলাদেশের কোন একটা টিভি চ্যানেল ওনারা আমাকে একদিন উত্তরা যাওয়ার সময় তাদের গাড়ি দিচ্ছিলেন, ব্যবহার করছি। আমি ওই টিভি চ্যানেলকে কি দিয়েছি, সাক্ষাৎকার ওনাদেরকে দিইনি। তারাও কি ওরকম টিভি চ্যানেলের মতো, ধরেন আমি কুমিল্লা গেলাম, আমি আপনাকে হ্যাঁ, আপনি এটা প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনাদের হয়তো আমি জানি না আপনি বাইরে থেকে জিনিসটা বাংলাদেশে ফিল করতে পারতেছেন কিনা। বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, শুধু আমাদের মানে আমরা যে এই আন্দোলনগুলির সামনে দাঁড়িয়েছিলাম, এই রেসপেক্টের জন্য তারা চায় যে আমরা বাংলাদেশে দাঁড়াই এবং বাংলাদেশের মানুষকে বিনিময় আর কিছু করি। বিনিময়ে তো সে তো চায় আমরা সার্ভ করি, কাকে? সে সৎ লিডারশিপ চায়, জনগণকে সার্ভ করি, জনগণকে সার্ভ করার জন্য অবশ্যই দিচ্ছে। ফ্যান্টাস্টিক। আমি একটু জনাব মাসুদ কামালের কাছে। জনাব মাসুদ কামাল, নতুন কোনো প্রশ্ন নেই। আমার মনে হয় যে জনাব বাকের মজুমদার অনেকগুলি প্রশ্নের আপনার জবাব দিয়েছেন, বা যে প্রশ্নগুলি আপনি তুলেছেন সেই প্রশ্নের জবাব দিয়েছেন। আপনি যদি এখন একটু কনক্লুডিং, আমরা একদম শেষ পর্যায়ে কনক্লুডিং 2 মিনিট একটু বলেন, তারপর আমরা এটা আমি 2 মিনিট একটা কথা বলি। সেই জিনিসটা হলো কি, বাকের মজুমদার যে কথাগুলি বললেন, ওনাকে একটা পরামর্শ দিব। যখন মানুষের মনে নানা রকম প্রশ্ন কিন্তু উঠে, সেই প্রশ্নগুলো আপনারা এখন আপনাদের সামনে বিরাট ভবিষ্যৎ আছে। এই প্রশ্নগুলির সঙ্গে নানা রকম সন্দেহ থাকে। তারা যদি প্রশ্নগুলির জবাব না পায়, তখন সেই সন্দেহগুলো একটা বিকৃত চেহারা নিয়ে কিন্তু তাদের সামনে মনে গেঁথে যায়।
সেই চেহারাটা সুখকর না। আমরা আপনাদের ওই চেহারাটা দেখতে চাই না, আপনাদের সম্পর্কে ওই ধরনের কথা শুনতে চাই না। ভাই আমি আমি রিকোয়েস্ট করব, না, আমি ঠিক আছে, শেষ করি, হ্যাঁ। আমি রিকোয়েস্ট করব মাসুদ ভাই শেষ যে করুক, আপনারা তারপরে দয়া বাকের করে- বাকের ভাইও বললেন। হ্যাঁ, জি মাসুদ ভাই। বলেন, আমি আপনাদের রিকোয়েস্ট করব যে রূপায়ণ টাওয়ারে আপনাদের বাসা নিয়ে, ভাড়া নিয়ে যেহেতু কথাটা উঠেছে, আমিও তুলেছিল জায়গায়, আপনারা প্লিজ দয়া করে জানান আপনারা কত টাকা ভাড়া দেন, 1 নম্বর। 2 নম্বর হলো আপনারা যদি চাঁদা উঠে থাকেন তাদের কাছ থেকে রসিদ নিয়ে চাঁদা নেন কিনা, সেই তালিকাটা একটু প্রকাশ করেন। এটা হলো ট্রান্সপারেন্সির জন্য প্রয়োজন। আর যে গাড়ির কথা বলেন, বিভিন্ন লোক গাড়ি চড়তে দেয়, উপহার দেয়, যে তুমি আমার গাড়িটা নিয়ে যাও, চিরদিনের জন্য নিয়ে যাও, এগুলো যে বলেন আপনারা না, এগুলো এই দেশের মানুষ শুনে অভ্যস্ত। একসময় আমরা দেখেছিলাম যে ওবায়দুল কাদের হাতে রোলেক্স টোলেক্স, বিভিন্ন ফিলিপ পাতেক, এই ধরনের নানা ধরনের দামি দামি ঘড়ি, যার দাম 30 লাখ 40 লাখ টাকা। ওবায়দুল কাদের সাহেবকে জবাব দিতেন, বলতেন আমাকে অনেকে গিফট আকারে দেয়, বন্ধুরা গিফট আকারে দিলাম, না করবো কেন করে? ভাই গিফট কি মানুষ এমনি এমনি দেয়? এমনি দেয়? যে দেয় সে কি তার নিজের স্বার্থ আদায়ের জন্য দেয় না? বাংলাদেশের মানুষ এত ভালোবাসা করে, ভাই আমি তো আজকে 2 বছর ধরে চাকরি করি না, আমার তো কেউ ভালোবাসা কিছু দেয় না, ঘটনাটা কি ভাই? ভাই এটা এমনি এমনি দেয়? আচ্ছা, এই আন্দোলনের আগে আপনারা তো অনেকদিন ধরে আন্দোলন করছিলেন, তখনও দিত, ক্ষমতা ধরার আগে দিত। কামাল ভাই, এরকম gift কামাল ভাই, সবকিছু আমি আমি দিতে পাইছে। কামাল ভাই, আমি ঠিক করছিলাম যে মানে এটা কোনো রকম ইয়া করব না, কিন্তু দর্শকদের মধ্যে কেউ কেউ জানতে চাইতেছেন আপনি কি একই ভাবে জনাব তারেক রহমান এত বছর ধরে লন্ডনে কিভাবে থাকছেন, অবশ্যই, সেটা আপনি জিজ্ঞেস করেন। অবশ্যই। আমি এই প্রশ্ন আমি এই 5ই আগস্টের আগেও করেছি, 5ই আগস্টের পরেও করেছি। আমি Okay. বলেছি ওনার ইনকামটা কি, আমি বলেছি, আমি এখনো এই প্রশ্ন করি। Okay. ওনার বলা যেহেতু উচিত যেহেতু জানতে যেহেতু চাই, যেহেতু ওনার ইনকাম কি? যেহেতু আমরাই প্রশ্ন আমি প্রশ্ন করি, করেছি। যেহেতু আমরাই প্রশ্ন করি, হ্যাঁ। সাংবাদিকদের আমাদের এই প্রশ্ন করাই আমাদের দায়িত্ব। আপনি শেষ করেন কামাল ভাই। আমি এক মিনিট। বলেছি জি, যে জয়ের ইনকাম কি, বলুক জাতির কাছে, আমরা জানতে চাই জয়ের কি ইনকাম, তারেক রহমানের কি ইনকাম, আমাদের জানার দায়িত্ব, আমরা এটা কর্তব্য মনে করি। জি। যদি ওনারা না দেন, যে তাহলে বিএনপি ওনাদেরকে আমরা সন্দেহ করব। একইভাবে বিএনপি কি রসিদ দিয়ে টাকা তোলে কিনা, অবশ্যই। বিএনপির অবশ্যই অফিসের জিজ্ঞেস ভাড়া করব। কোত্থেকে দেয়, কে দেয়, এগুলি আমরা জানতে চাই তো না? অবশ্যই, কেন জানতে চাবো না? অবশ্যই চাই। এবং যদি না দেয় আমরা সন্দেহ করব, আপনারা চাঁদাবাজি করছেন, এবং যারা চাঁদা দেয় তারা কোনো কিছু বিনিময় ছাড়া চাঁদা দেয়, এরকম ঘটনা পৃথিবীর কোথাও নাই। কামাল ভাই, আপনি তো 30 বছর না, আমি তো আমার 30 বছরের কাছাকাছি হয়েছে, আপনার তো 40 বছরের কাছাকাছি হয়েছে। আমরা কি দেখছি আচ্ছা, বিএনপি 30 কোনো বছর। সময় জানাইছে কোন জায়গা থেকে কোন জানায় না। রসিদ কোন ভাই হ্যাঁ? এই জন্যই তো এই দলগুলোর উপর পরিপূর্ণভাবে আস্থা রাখতে পারি না। ওকে, আচ্ছা এই ঠিক জন্যই আছে, তো রাখতে পারি না। ঠিক আছে। আমার মনে হয় কামাল ভাই, আপনাকে ধন্যবাদ। কামাল ভাই, আপনি কি শেষ করছেন? আমরা জনাব বাকের মজুমদারকে আনইন্টারাপ্টেড 2 মিনিট একটু শুনতে চাই একটা। জি ভাই, জি জি, বাকের ভাই বলেন আমার আপনি। হচ্ছে জি। আমি বলবো যে মাসুদ কামাল ভাইয়ের জন্য আমার দুঃখ হয়েছে যে ভাই নাকি গিফট পান না। তো আমার না, এই হচ্ছে দুঃখ তো আমি যে আমি আমার ভাইয়ের জন্য দুঃখ হচ্ছে। হ্যাঁ। আমার হচ্ছে যে এই যে মানে এখন তো সরকার পতন হয়েছে, তার আগ আমার পুরা লাইফ টাইমের বেশিরভাগ সময় আমি গিফটে জামা কাপড় পরে কিন্তু আমি চলছি, মানে মানুষজন ভালোবেসে, আমার বন্ধুরা আমাকে গিফট করে, মানে খুব এমন না যে আমাকে খুব দূরের মানুষ এসে দিচ্ছে, আমার বন্ধুরা আমাকে গিফট করে। এবং আমি যখন এখানে আমি জাস্ট বলি আমার ধরেন যে আমার এমন ফ্রেন্ডস আমার আছে, ভাই, আমার ভাই প্লিজ gift প্লিজ করে, প্লিজ আমার প্লিজ মেয়ে প্লিজ gift করে, এইগুলো এক জিনিস। না 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 না, আমি একটু শেষ করি ভাই, আমি একটু শেষ করি। ধরেন যে আমার এখানে যখন আমি ছাত্র শক্তির রাজনীতি করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার অনেক বন্ধু, অনেক টিচার, অনেক অয়েল উইশার্স আছে, ওনারা কিন্তু আমাদেরকে কন্ট্রিবিউট করতেন। তো এখানে মানে ভাই যেভাবে বলছেন যে এটা, আমি পলিটিক্যাল কথাটা বলছি, তো পলিটিক্যালি কিন্তু তারা আমাদেরকে কন্ট্রিবিউটটা করতেন। তো এখানে আমার কাছে মনে হয় যে গুড উইলের ইস্যুস আছে, ট্রাস্ট ইস্যুস আছে, এবং অনেস্টি ইস্যুস আছে। যদি এই জিনিসগুলো ক্লিয়ার থাকে তাহলে আসলে মানুষ আস্থা রাখে এবং মানুষের সহযোগিতা করে, এবং বাংলাদেশের মানুষ সেই সহযোগিতার হাত কিন্তু জুলাই অভ্যুত্থানে দেখিয়েছে, স্টিল আমাদের সাথে সেটা দেখাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষের প্রতি আশাবাদী এবং বাংলাদেশের মানুষের প্রতি আমরা আস্থা রাখতে চাই, এবং আগামীর বাংলাদেশে আমরা এই যে আপনি যে গণচাঁদার কথা আমরা বলছি, আমি খুবই ক্লিয়ার করছি, আমাদের এখনো সিস্টেম গুলো কিন্তু ওইভাবে ডেভেলপ হয়নি সবকিছু। আমরা খুব শীঘ্রই আমরা এই সিস্টেম গুলো ডেভেলপে কাজ করছি। খালেদ ভাই যে প্রশ্ন করছেন, আমি খুবই সাধুবাদ জানাই। এগুলা ক্লিয়ার হওয়া উচিত শুধু আমাদের না, প্রত্যেক, আমি মনে করছি যে রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো ক্লিয়ার থাকা উচিত। আমরা যদি ছাত্র না, আমি বলছি ভাই, আমি বলছি, আমাকে একটু শেষ করতে দিবেন। আমরা রাজনৈতিক দল হিসেবে আসলে আমরা সকল ধরনের সিস্টেম বিল হলে আমরা এই সবগুলা বিষয় আমাদের বাৎসরিক মান্থলি কিন্তু আমরা এই হিসাবগুলো সামনে আনবো, অন্তত বাৎসরিক হিসাবটা আমাদের সামনে আসবে যে কিভাবে কোন জায়গা থেকে কি কন্ট্রিবিউশন হয়েছে। বাট এখন যেটা হয়েছে, আমাদের যে ছাত্ররা যে কাজ করছি, আমি কিন্তু এখন মাস্টারশিপ পড়ছি, আমার একের সাথে একাডেমিয়া, একের সাথে আমার ক্যাম্পাসে কাজ করতে হয়, 10টা প্রবলেম হলে সেটা দেখতে হয়। তো আমরা কিন্তু সেই জিনিসগুলো করছি, আমরা আমাদের এই দায়িত্বটা পালন করে যাচ্ছি। তো এখানে আমাদের এই সিস্টেমটা বিল্ড হয় নাই। এখানে নিউ সেটেলমেন্টে আমাদেরকে যেমন টাইম নিতে হচ্ছে,
আমাদের এই জিনিসগুলা একদমই ক্লিয়ার কাট রাখার জন্য আমাদেরকে কিন্তু একটা সিস্টেম বিল্ডিং এর দিকে যেতে হচ্ছে। তো এই জন্য আমাদের সময় লাগবে, আমরা আপনাদের কাছে সময় চাই, এবং বাংলাদেশের মানুষ আমাদের উপর যে আস্থা রেখেছে আমরা সেই আস্থা ধরে রাখতে চাই। তো এটা বলে আমি আসলে শেষ করব, এবং আমি আশাবাদী ছাত্ররা যদি জনাব মজুমদার, হিসেবে আসে জনাব মজুমদার তখন আপনাকে, এই বিষয়গুলো আপনার খুবই স্পষ্ট এবং সাংগঠনিক জায়গা থেকে খুবই ক্লিয়ার স্টেটমেন্ট পাবেন। জনাব ধন্যবাদ। জনাব মজুমদার আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আসলে মাসুদ কামাল ভাই আপনাকে একটা আহ্বান জানিয়েছিল, আপনি নিশ্চয়ই সমন্বয়কদের সাথে এগুলি নিয়ে আলোচনা করবেন, আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নেবেন। আপনারা যত বেশি স্বচ্ছ হবেন তত আমাদের জন্য ব্যাপারটা অবশ্যই। সুবিধাজনক হবে। জি। এবং আমরা আপনার মাধ্যমে ও সবাইকে জানাতে চাই যে আমরা আপনাদের শত্রু নয় কেউই, আমরা প্রশ্ন করি, সবাইকেই প্রশ্ন করতে চাই, সবাইকে প্রশ্ন চাই। জনাব মাসুদ কামাল আপনাকে অনেক ধন্যবাদ। অনেকগুলি বিষয় নিয়ে আপনার সাথে আমার দ্বিমত না থাকলেও কিছু প্রশ্ন আমি উত্থাপন করেছি, আপনি নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বেয়াদবি মনে করবেন না।